হ্যালো গাইস, আমি সুরজিৎ, আপনারা দেখছেন সত্যময়। আজকে আমি আলোচনা করব ওয়াইফ যদি হাজবেন্ডের এগেনস্টে একটা ফলস মেনটেনেন্স কেস ফাইল করে, হাজবেন্ড কিভাবে সেই কেসটা জিততে পারে, কি কি স্টেপস সে যদি ফলো করে সেই কেস থেকে ইজিলি বেরোতে পারবে। খুব সহজ সরল ভাষায় কিন্তু আমি আজকে আলোচনা করব। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাজবেন্ডকে জব্দ করার জন্য ওয়াইফ প্রথমে একটা 498 এর কেস ফাইল করে, তার সাথে একটা মেনটেনেন্সের কেস ফাইল করে দেয়, যাতে তার উপর একটা প্রেসার থাকে এবং সে তাড়াতাড়ি সেটেলমেন্ট করে নেয়, একটা পার্মানেন্ট অ্যালিমনি বা হিউজ একটা টাকা তার থেকে যাতে আদায় করা যায়। এই মোটিভেই কিন্তু মেনলি এই 498 এর কেস এবং মেনটেনেন্সের কেস ফাইল হয়। তো আজকের ভিডিওতে আমি কিন্তু ডিটেল স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেবো একটা হাজবেন্ডের পার্সপেক্টিভে কি কি স্টেপস তাকে নিতে হবে, কি কি স্টেপস ফলো করলে তার কেস আরো স্ট্রং হতে পারে। সমস্ত কিছু তথ্য খুব সহজ সরল ভাষায় পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এবার আমি আলোচনা করব ওয়াইফ কোন কোন প্রসপেক্টিভে কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে। ওয়াইফ কিন্তু তিনভাবে মেনটেনেন্স ক্লেম করতে পারে। এক, 125 মানে নর্মাল একটা মেনটেনেন্সের কেস, যেমন 125 সিআরপিসি ছিল, যেটা এখন বর্তমানে সেকশন 144(2) অফ বিএনএসএস হয়েছে। বা ডিভি অ্যাক্ট যদি ফাইল করে, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস যদি ফাইল করে, সেখানেও কিন্তু মেনটেনেন্স ক্লেম করতে পারে ইন্টারিম মেনটেনেন্স হিসেবে। আবার যদি কোনো ডিভোর্স কেস ফাইল করে, পার্মানেন্ট অ্যালিমনির পাশাপাশিও কিন্তু সেই ইন্টারিম মেনটেনেন্স ক্লেম করতে পারে। এই তিনটি কিন্তু জেনারেল প্রসেস রয়েছে মেনটেনেন্স ক্লেম করার। তো ইন জেনারেল কিন্তু সব প্রসেসই এক। আমি সমস্ত ডিটেলস তুলে ধরবো যে কোর্টে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আগাবে। ধরে নিই একটা 125 এর কেস ফাইল হয়েছে, যেটা বর্তমানে সেকশন 144(2) এর আন্ডারে আসছে। কোর্টে একটা মেনটেনেন্সের কেস ফাইল হলে বা পিটিশন যদি ফাইল হয়, তো সেই ক্ষেত্রে কোর্ট সব থেকে প্রথমে অপোজিট পার্টি বা হাজবেন্ডের কাছে একটা নোটিশ পাঠাবে। সেই নোটিশ পাওয়ার পর আপনাকে কোর্টে আপনার লার্নেড অ্যাডভোকেট দ্বারা অ্যাপিয়ার করতে হবে, এবং সেই অ্যাপিয়ার করার পর আপনাকে সেই কোর্টে রিটেন অবজেকশন ফাইল করতে হবে এবং অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ফাইল করতে হবে। যদি সেই কেসে ওয়াইফ ইন্টারিম মেনটেনেন্স ক্লেম করে থাকে, অর্থাৎ একটা মেনটেনেন্স হয় যে কোর্ট যখন অর্ডার দেবে সেই অর্ডারের ডেট থেকে সারা জীবন আপনাকে মেনটেনেন্স দিয়ে যেতে হবে। আর একটা হয় ইন্টারিম মেনটেনেন্স, যতদিন সেই মেনটেনেন্সের কেসটা চলছে ততদিনও যাতে আপনাকে একটা টাকা ওয়াইফকে দিতে হয়, সেই অর্ডারও কিন্তু বের করা যায়। সেটাকে বলা হয় ইন্টারিম মেনটেনেন্স। অর্থাৎ আপনাকে কিন্তু দুটো প্রসেসের সাথে একসাথে লড়াই করতে হবে। এক, আপনাকে মাথায় রাখতে হবে কিভাবে ইন্টারিম মেনটেনেন্স আটকানো যায়। 2 নম্বর, কিভাবে মেনটেনেন্সের কেসটাকে আপনাকে ডিসপোজ করা যায় বা রিজেক্ট করা যায়। তো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো সব থেকে প্রথমে একটা মেনটেনেন্সের কেস ফাইল হলো এবং হাজবেন্ডের কাছে তার সমন গেল, হাজবেন্ড থ্রু অ্যাডভোকেট অ্যাপিয়ার করলো। এবার নেক্সট ডেট কিসের জন্য আসবে? নেক্সট ডেট আসতে পারে হাজবেন্ডকে রিটেন অবজেকশন এবং তার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি দেবার একটা ডেট দিতে পারে। অর্থাৎ যে মেনটেনেন্সের কেস ফাইল হয়েছে তাতে যে অ্যালিগেশনগুলো রয়েছে তার এগেনস্টে হাজবেন্ডের বক্তব্য শোনার জন্য তাকে রিটেন অবজেকশন দেওয়ার একটা সুযোগ দেবে, এবং হাজবেন্ডের টোটাল ইনকাম, তার অ্যাসেট, তার লায়াবিলিটি সমস্ত কিছু তথ্য কিন্তু দেওয়ার জন্য একটা এফিডেভিট ফাইল করতে হয়, এবং এটা কিন্তু এখন ম্যান্ডেটারি। সুপ্রিম কোর্ট রাজনীশ ভার্সেস নেহার জাজমেন্টই কিন্তু এটা ম্যান্ডেটারি করে দিয়েছে। অর্থাৎ ওয়াইফকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। টোটাল ইনকাম কি, তার মান্থলি ইনকাম কি, কি কি এক্সপেন্স রয়েছে পার মান্থ, বাবা মায়ের খরচ, ফ্যামিলি খরচ, সমস্ত কিছু এক্সপেন্স সেখানে অ্যাড করতে হবে, সমস্ত কিছু ইনকাম অ্যাড করতে হবে, সমস্ত কিছু অ্যাসেট কিন্তু সেখানে আপনাকে শো করতে হবে। যদি কোনো পক্ষ, হাজবেন্ড বা স্ত্রী যেই হোক না কেন, যদি কেউ সাপ্রেস করে সেই ক্ষেত্রে কিন্তু কড়া পানিশমেন্ট পেতে পারে। তো নেক্সট ডেটে ইন জেনারেল আপনাকে কি করতে হবে? আপনার রিটেন অবজেকশন, যেটা অ্যালিগেশনগুলো এসেছিল তার এগেনস্টে আপনার যে বক্তব্য সেটা ফাইল করতে হবে, এবং আপনার যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি যে এফিডেভিট রয়েছে সেই এফিডেভিটটা ফাইল করতে হবে। অর্থাৎ আপনার মান্থলি ইনকাম কত, মান্থলি এক্সপেন্স কত, যদি আপনার বাড়িতে বাবা মা থাকে তাদের পেছনে খরচ কত, তাদের মান্থলি মেডিকেল এক্সপেন্স বা ফ্যামিলি খরচ, সমস্ত কিছুর এক্সপেন্সের ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসে আপনাকে দিতে হবে। তারপর নেক্সট ডেট হিয়ারিং এর ডেট পড়ে। তো এইখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে ওয়াইফ কখন মেনটেনেন্স পেতে পারে। সেকশন 125 বা সেকশন 144(2) আপনি যখনই ফলো করবেন সেখানে কিন্তু কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। সেই কন্ডিশনগুলোর আন্ডারে ওয়াইফ যদি পড়ে তবেই মেনটেনেন্স পাবে। সেখানে ক্লিয়ার বলে দেওয়া রয়েছে, যদি কোনো হাজবেন্ড তার স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে উইদাউট এনি রিজন তাকে ত্যায্য করে দেয়, তাকে দেখাশোনা না করে, তার রেগুলার লাইফে যে খাবার দাবার বা পোশাকের প্রয়োজন হয় সেগুলো না দেয়, তাকে মেনটেনেন্স না করে, সেই ক্ষেত্রে তাকে মেনটেনেন্স দিতে হয়। কিন্তু ইন জেনারেল আমরা কি দেখি, ওয়াইফ নিজেই বাপের বাড়ি চলে যায়, সেখান থেকে একটা 498 এর কেস ফাইল করে আর একটা মেনটেনেন্সের কেস ফাইল করে। তো সেক্ষেত্রে ডিফেন্সটাকে আপনাকে এরকমভাবেই ক্রিয়েট করতে হবে। আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে কি কি ক্ষেত্রে ওয়াইফ মেনটেনেন্স ক্লেম করতে পারে না বা তার সেই ক্লেমটা অ্যাপ্রুভ হবে না। তো আপনাদেরকে বলে রাখি, এমন কিছু সার্টেন কন্ডিশন রয়েছে যার আন্ডারে কিন্তু একটা ওয়াইফের যে মেনটেনেন্স ক্লেম সেটা কিন্তু রিজেক্ট হতে পারে। কি কি কন্ডিশন? যদি ওয়াইফের ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ ইনকাম থাকে, অর্থাৎ ওয়াইফ জব করছে, সেখান থেকে তার ইনকাম হচ্ছে এবং সে নিজেকে ভালোভাবে সেখান থেকে চালাতে পারছে, বা তাদের যদি বাচ্চা থাকে সেই তাদেরও খেয়াল রাখতে পারছে।
তো সেই ক্ষেত্রে ইন্টারিম মেনটেন্যান্সের পিটিশনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। 2 নম্বর, ওয়াইফ হাইলি এডুকেটেড কিন্তু সে ইচ্ছাকৃতভাবে কোনো জব করছে না, শুধুমাত্র হাজবেন্ডকে হ্যারাস করার জন্য, যদি এরকম সিচুয়েশন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ইন্টারিম মেনটেন্যান্স বা মেনটেন্যান্সের পিটিশনটা কিন্তু রিজেক্ট হতে পারে। যদি ওয়াইফের ইনকাম স্বামীর ইনকামের থেকে বেশি হয়, অর্থাৎ স্বামী ধরুন একটা জব করছে 10,000 টাকা কিন্তু ওয়াইফ জব করছে 15,000, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াইফ আর মেনটেন্যান্স ক্লেম করতে পারবে না। বা এমনও হতে পারে যে স্বামী 10,000 টাকার একটা জব করছে, ওয়াইফ 10,000 টাকারই একটা জব করছে, কিন্তু হাজবেন্ডের অনেক লাইবিলিটি রয়েছে, তার বৃদ্ধ বাবা মা রয়েছে, তাকে দেখাশোনা করতে হয়, তাদের মেডিকেল খরচ রয়েছে, সাংসারিক খরচ রয়েছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু মেনটেন্যান্স কেসটা তার রিজেক্ট হয়ে যেতে পারে। এগুলো ছাড়াও আরো কিছু কিন্তু ভাইটাল পয়েন্ট রয়েছে, যেমন যদি আপনি কোর্টে প্রমাণ করে দিতে পারেন যে ওয়াইফ নিজের ইচ্ছায় উইদাউট এনি রিজন আপনার বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে কিন্তু মেনটেন্যান্স কেসটা রিজেক্ট হয়ে যাবে। কারণ ওয়াইফ যদি নিজে থেকে উইদাউট এনি রিজন ছেড়ে চলে যায় তাহলে কিন্তু মেনটেন্যান্স পাবে না। যতক্ষণ না আপনার দিক থেকে কোনো নেগলিজেন্স প্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়াইফ মেনটেন্যান্স কেসে মেনটেন্যান্স অ্যালাউন্স পাবে না। আপনাকে মাথায় রাখতে হবে, যদি ওয়াইফের ইনকাম থাকে সেটাকে শো করতে হবে। যদি ওয়াইফ হাইলি এডুকেটেড হয় তা সত্ত্বেও জব করছে না, সেই পয়েন্টটাকেও আপনাকে শো করতে হবে। যদি ওয়াইফ নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যায় সেই পয়েন্টটাকেও আপনাকে শো করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ওয়াইফের অন্য জায়গায় অ্যাফেয়ার্স রয়েছে, অর্থাৎ সে কারোর সাথে লিভিং রিলেশনশিপে থাকতে পারে বা কারোর সাথে তার অ্যাফেয়ার্স থাকতে পারে, তো তার কিন্তু পুক্ত প্রমাণ আপনাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ক্লিয়ার এভিডেন্স নিয়ে আসতে হবে কোর্টের সামনে যে হ্যাঁ এর সাথে এর একটা সম্পর্ক রয়েছে, শারীরিক সম্পর্ক, বা এর সাথে একটা অ্যাফেয়ার্স রয়েছে। যদি পরক্রিয়ার মধ্যে থাকে ওয়াইফ, সেই ক্ষেত্রে কিন্তু মেনটেন্যান্স পাবে না। তো এই পয়েন্টগুলো কিন্তু আপনি ডিফেন্স আকারে নিতে পারেন। আমি যেই পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোর সাথে যদি আপনার কোনো পয়েন্ট রিলেট করে, তো সেই ক্ষেত্রে সেই পয়েন্টটাকে বেস করে কিন্তু আপনি আপনার হিয়ারিংটা করতে পারেন। এবং অ্যাসেট আর লায়াবিলিটিতে আপনাকে সব থেকে প্রথমে দেখতে হবে ওয়াইফ কিছু সাপ্রেস করেছে কিনা, তার ইনকাম সাপ্রেস করেছে কিনা, তার কোয়ালিফিকেশন সাপ্রেস করেছে কিনা, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু খুব ভাইটাল হয়ে যায়। যদি আপনি ওয়াইফের পিকচারটা একটা খারাপ জায়গায় পৌঁছে দিতে পারেন যে ওয়াইফ মিথ্যা কিছু বলেছে, ওয়াইফ সাপ্রেস কিছু করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পিকচারটা কোর্টের সামনে অনেকটা ভ্যালিড বা ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জেতার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। কোর্টে একটা মেনটেন্যান্স কেস ফাইল হলে স্টেপ বাই স্টেপ প্রসেসটা এবার আমি খুব ইজিলি বলে দিচ্ছি। ধরুন একটা মেনটেন্যান্স কেস ফাইল হয়েছে, আমার কাছে নোটিশ এসেছে, আমি আমার লাইনের অ্যাডভোকেটকে দিয়ে অ্যাপিয়ার করলাম, আমার রিটেন অবজেকশন যেটা আমি ফাইল করার আমার বক্তব্যটা আমি প্রকাশ করলাম, তারপর অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি দেওয়ার কথা সেটাও আমি দিলাম, আমার সমস্ত ইনকাম এবং যে লায়াবিলিটি রয়েছে সমস্ত কিছু তথ্য আমি সেখানে তুলে ধরলাম। তো এরপর জেনারেলি হিয়ারিংয়ের একটা ডেট পড়ে বা সেই দিনেও কিন্তু হিয়ারিংটা হয়ে যেতে পারে। তো হিয়ারিংয়ে কিন্তু আপনাকে আপনার যে বক্তব্যগুলো রয়েছে, কোন ডিফেন্সটা আপনি নিচ্ছেন, যে ওয়াইফের ইনকাম রয়েছে, ওয়াইফ তার সাথে পরক্রিয়ায় লিপ্ত রয়েছে, বা ওয়াইফ হাইলি এডুকেটেড তা সত্ত্বেও জব করছে না, বা 498 কেসে যদি কোনো ফলস কমপ্লেন্স লজ করে থাকে সেটা প্রুভ হয়ে গিয়ে থাকে যে সেটা ফলস, সেইগুলোও কিন্তু দেখাতে পারেন। অর্থাৎ ওয়াইফ যে ফলস বা ওয়াইফ যে ফেব্রিকেটেড একটা কেস ফাইল করেছে সেটা তুলে ধরাটাই হবে আপনার মেন উদ্দেশ্য। তো জেনারেলি ইন্টারিম মেনটেন্যান্সের একটা হিয়ারিং এর ডেট পড়ে, সেই হিয়ারিং হয়ে যাওয়ার পর কোর্ট নির্ধারণ করে যে ইন্টারিম মেনটেন্যান্স অ্যালাউ হবে কিনা, অর্থাৎ মেনটেন্যান্স কেসে সাক্ষী হবে, ক্রস হবে, ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট মেনটেন্যান্স গ্র্যান্ট করা হবে কিনা। যদি গ্র্যান্ট হয় কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মান্থলি হিসেবে মেনটেন্যান্স পেমেন্ট করে যেতে হবে যতদিন না ফাইনাল অর্ডার আসছে। ধরুন একটা মেনটেন্যান্স কেসে ভালোভাবে হিয়ারিং হলো, সেই কেসে ইন্টারিম মেনটেন্যান্স অ্যালাউ হলো না, তবে সেক্ষেত্রে কিন্তু মেনটেন্যান্স আবার ভবিষ্যতে অ্যালাউ হয়ে যেতে পারে যদি সেই কেসটাকে ভালোভাবে ডিফেন্ড না করা হয়। তো এই ক্ষেত্রে আমার পয়েন্টগুলো মাথায় রাখবেন। ইন্টারিম হিয়ারিং এর ডেট হয়ে যাওয়ার পর নর্মালি কিন্তু এভিডেন্সের ডেট করবে, অর্থাৎ যে কেসটা ফাইল করেছে মানে পিটিশনার মানে ওয়াইফ, তাকে কিন্তু কোর্টে এসে সাক্ষী দিতে হবে। তার যাবতীয় বক্তব্য সে কোর্টে সাক্ষী আকারে প্রমাণ করবে এবং তার এগেনস্টে তার কি কি এভিডেন্স রয়েছে, কি কি উইটনেস রয়েছে, সমস্ত কিছু তথ্য সে তুলে ধরবে। সেইখানেই আসে মেন ভাইটাল পয়েন্ট অফ দ্য কেস, কারণ সেখানে আপনাকে ক্রস করতে হবে, মানে আপনার লার্নেড অ্যাডভোকেট যেটা করবে সেই ক্রসের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে ওয়াইফ কোর্টের সামনে যে কেসটা তুলে ধরছে সেটা ফলস বা ফেব্রিকেটেড বা সেটা পুরোটা সত্যি নয়। এটা যদি আপনি প্রমাণ করে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজি হয়ে যাবে। যেমন আমার হাজব্যান্ড স্পেশাল সিরিজে দেখবেন একটা জাজমেন্ট তুলে ধরেছি, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু খুব একটা বড় রিলিফ দিয়েছিল হাজব্যান্ডকে। ওয়াইফ 498 কেস করে বলেছিল হাজব্যান্ড এবং তার পরিবার তাকে নির্যাতন করছে। সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল ওয়াইফ নিজেই তার বাড়ি থেকে চলে গিয়েছিল এবং সেটা সে স্বীকার করেছিল। তো এই ধরনের স্বীকারোক্তি বা এই ধরনের ক্রস থেকেও কিন্তু অনেক বড় একটা হেল্প আসতে পারে। তো এরকম ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি প্রথমে ডিফেন্স সাজিয়ে নিন যে কোন ডিফেন্স আপনি যাবেন। যদি ওয়াইফ নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যায় সেই ডিফেন্স নিয়ে যাবেন, তো সেই রিলেটেড কি কি আপনার কাছে এভিডেন্স রয়েছে সেগুলো কালেক্ট করতে শুরু করুন এবং সেগুলো স্টেপ বাই স্টেপ প্রসেসে কিন্তু জমা দিন।
এছাড়াও অনেক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্ট রয়েছে, যেগুলো আপনার মেনটেনেন্স কেসে আপনি যদি দেখান সেক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হতে পারে। সেই জাজমেন্টগুলো আমি পরের ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরবো এবং খুব ইজিলি আলোচনা করে দেবো সেই জাজমেন্টগুলো কি কি বলা রয়েছে, কি কি গাইডলাইন্স প্রোভাইড করেছে। তো এই ধরনের ল রিলেটেড ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেয় বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং এই ভিডিও নিয়ে যদি কারো কোনো ডাউটস থেকে থাকে ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং যারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, আমার চ্যানেলে মেম্বারশিপ নিলে ওখান থেকে আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।